নতুন এক কন্টেন্ট নিয়ে আজকে আমরা আবার উপস্থিত পোস্টপিডিতে। আজকে একদম অন্য রকমের কন্টেন্ট এবং আজকে আমরা কলকাতা ছেড়ে বেশ অনেকটা দূরে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আমরা আসি সবাই শান্তির খোঁজে। এবারে কিন্তু শুধু শান্তি নয়, শান্তির সঙ্গে সঙ্গে আমরা এবার শেকড়ের খোঁজেও এসেছি। হ্যাঁ, ভাবছেন যে কীভাবে? কারণ এবারে শেকড়ের খোঁজ করার সৌজন্যে ব্রাত্য বসুর নতুন ছবি শেকড়, প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন, ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার তারা আছেন। আপনারা জানেন যে তারা একের পর এক ভালো ছবি করে চলেন। তাদের পরবর্তী যে ছবি, সেই ছবির কাস্টিং, যেটা কাস্টিংও বেশ নজর কাড়া। কাস্টিংয়ে আছেন চঞ্চল চৌধুরী, সীমা বিশ্বাস, লোকনাথ দে, আরও অনেকে, ঋদ্ধি সেন আছেন, অঙ্গনা রায়, আরও অনেকেই আছেন। এক এক করে তাদেরকে হয়তো আমরা সবার সঙ্গে আপনাদের দেখা করিয়েও দিতে পারি আজকে, কারণ আমরা তো চলে এসেছি সেটে। আমরা ঠিক এখনও বলতে পারছি না যে সেটে কী কী চলছে, কাদের সঙ্গে দেখা করতে পারবো আর কার সঙ্গে পারবো না, কারণ বুঝতেই পারছেন সিনেমা একটা লুকসের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তার মধ্যেই আমরা প্রথমে কথা বলে নেব একটুখানি পরিচালকের সঙ্গে, কারণ পরিচালকের সঙ্গে কথা না বললে কিছুই হয় না। তারপরে আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই যে ছবি শেকড় আসলে শেকড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে, কিন্তু একটা গল্প নয়, দুটো গল্প। একটা হচ্ছে দ্রব্যময়ীর কাশীবাস এবং আরেকটি গল্প দাদু। এই দুটি গল্পকে এক জায়গায় এনে 2025-এর প্রেক্ষাপটে নিজের নতুন ছবি তৈরি করছেন ব্রাত্য বসু। এই যে ব্যাপারটা, এইটায় ব্রাত্য বসুকে বলা যেতে পারে যে তিনি মাস্টার। এর আগেও একই প্রযোজনা সংস্থার জন্য তিনি ডিকশনারি বলে একটা ছবি করেছিলেন। তাতেও কিন্তু বুদ্ধদেব গুহর দুটি গল্পকে তিনি এক জায়গায় নিয়ে এসেছিলেন, বাবা হওয়া এবং স্বামী হওয়া। সেই ছবি প্রচুর মানুষের ভালো লাগে এবং এখনও বিভিন্ন জায়গায় লোকে সেই ছবির খোঁজ করেন। আবার দুটো গল্পকে এক জায়গায় এনে নিজের ছবিকে বুনেছেন এবং সেই গল্পই কীভাবে তৈরি হচ্ছে, কী আছে, কীরকম তার লুকস, চরিত্ররা কেমন, চরিত্ররা কী বলছেন। এবং অবশ্যই একটা জিনিস যেটা বুঝতেই পারছেন যে এই দিকে একটুখানি দেখলেই বুঝতে পারবেন যে আমরা আপাতত যেখানে ঢুকেছি সেখানে শেকড় বলতে গেলে যে জিনিসটা তৈরি হয়েছে, এটাকে আমার যেটা দেখে মনে হচ্ছে যে একদম অরিজিনাল, কিন্তু আমি কানাঘুষে শুনে ফেলেছি যে এটা অরিজিনাল নয়, এর মধ্যে অনেক কিছুই আর্ট ডিরেকশনের কাজ হচ্ছে, যেটা কিন্তু ছবির মুডটাই সেট করে দিয়েছে। এবারে আসলে আমরা দেখে নিই এই ছবির অন্দরমহলে কী চলছে, একদম শান্তিনিকেতন থেকে সরাসরি। মেকআপ এদিকে এসো, এখানে মেকআপ চেক করে চলে। হ্যাঁ, নামা হয়ে গেছে। 2025-এর গল্প, দুটো গল্প কাঠামো নেওয়া হয়েছে মাত্র, পুরোটাকে মিলিয়ে মানে এই সময়ের ভিএনএ তাকে রান্না করা হয়েছে, মানে পুরোটাই এই সময়ের একটা খাদ্য। দুটো গল্পর রেসিপি দুটো প্রাচীন, কিন্তু খাবারটা এই সময়। আচ্ছা দাদা, এই যে আমরা আগেও আপনাকে দেখেছি ডিকশনারির সময় আপনি দুটো গল্পকে এক জায়গায় নিয়ে এসেছিলেন, এই যে দুটো গল্পকে আনা যখন মানে চিত্রনাট্যের ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, যে সেটাকে খুব চ্যালেঞ্জিং, কারণ দুটো গল্প দুটো আলাদা সময়, আলাদা লোকেলে লেখা, সেটাকে আমাকে একটা লোকেলে নিয়ে আসতে হচ্ছে। এই গল্পগুলোর মধ্যে সাবটেক্সটগুলো ক্রিয়েট করতে হচ্ছে, নতুন নতুন চরিত্র আমদানি করতে হচ্ছে, নতুন নতুন সিচুয়েশন মানে ভাবতে হচ্ছে। ফলে এই গল্প দুটোকে আমি এখন একটা গল্পে পরিণত হয়েছে। ওই গল্প দুটোকে প্রায় মানুষ মানে যদি পড়েও আর বুঝতে পারবে না যে এটা আলাদা গল্প ছিল। 3 প্রজন্ম আছে। একটা লোকনাথের প্রজন্ম, মানে মূল কেন্দ্রীয় চরিত্র বলতে গেলে লোকনাথ আর সীমা বিশ্বাস, একজন বৃদ্ধা একজন বৃদ্ধ। তো তাদেরকে কেন্দ্র করে তাদের পরবর্তী প্রজন্ম, তারও পরবর্তী প্রজন্ম, যেটা ঋদ্ধি এবং অঙ্গনা পর্যন্ত আসে, সেই অবধি গল্প প্রবাহিত হয়েছে। কি গল্প কিভাবে এসছে সেটা আমি এখন আর বলছি না। আচ্ছা ব্রাত্যদা, একটা জিনিস যেটা আমরা বাংলার দর্শকদের ক্ষেত্রে দেখেছি, যখনই কোনো ক্লাসিক সাহিত্যকে তারা দেখে যে সিনেমার পর্দায় এসেছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেটা একদম মেলাতে থাকেন যে কতটা মিললো। সেক্ষেত্রে আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম, সেক্ষেত্রে এইটা একটা তো ব্যাপার থাকে যে মানুষ সেটাকে বলবেন যে এত চরিত্র নতুন ভাবে এসেছে বা কিছু, সেটা কি? এখন সাহিত্যের এগুলো পুরনো কথা, সাহিত্যের ভাষা, চলচ্চিত্র ভাষা সম্পূর্ণ আলাদা। সাহিত্যকে একটা আধার হিসেবে দেখাই ভালো। এখানে সাহিত্য বিষয়টা একটা, আমি ওই যে বললাম যে একটা রেসিপি,
কিন্তু সেটাকে পাল্টে মানে যা ছিল দুধ তা সম্পূর্ণভাবে দইয়ে পরিণত করা হচ্ছে বা ঘোলে পরিণত করা হচ্ছে। হ্যাঁ, ফলে ওই মানে দুধের গুণাগুণ ভেবে এখানে লাভ নেই। এটা পুরোটাই দেখতে হবে যে এটা কতটা মানে অন্য মানে তার 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 মানে আমি বলবো যে দুটো গল্প A+B ইকুয়াল টু AB নয়, A+B ইকুয়াল টু C। এই এই সি এখানে খোঁজার চেষ্টা করা হয়েছে। এবার কেউ যদি A আর B নিয়ে পড়ে থাকে তা থাকবে কি করবো। এটা প্রধানত আমি এটা একটা ভালোবাসার গল্প, প্রেমের গল্প এইটা হিসেবে ট্রিট করতে চেয়েছি, যেখানে তার মধ্যে প্রকৃতি, নারী পুরুষ সবই মিশে আছে। এবং আমি বলবো যে এই যে এখন যে সমাজে একটা সারা পৃথিবীতেই যে একটা ক্যাকোফনি চলছে, একটা এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যেখানে মানুষের হিস্টেরিয়া বাড়ছে, গণহিস্টেরিয়া, ভায়োলেন্স, তারপর আমি বলবো যে ট্রোলিং বাড়ছে, সাবহিউম্যান এলিমেন্ট বাড়ছে অনেক। মানে মানুষ যে যে কোথাও অন্য প্রাণীর থেকে আলাদা সেটা তো মানুষই প্রমাণ করেছে যে মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা, কিন্তু ক্রমশ এই সাবহিউম্যান এলিমেন্টটা মানুষের জীবনে আবার একটা ফেস যায়, বেরিয়ে আসে। তো এখানে এটাকে যদি উদ্ধার করতে হয় তাহলে আবার মানুষের গল্পই বলতে হবে, মানবিকতার গল্পই বলতে হবে। জম্বি গোষ্ঠী একটা ফেজে আসে, জম্বিরা মিলিয়ে যায় ফাইনালি ওই ট্রেন টু বুসানের মতো যে ওখানে শেষে একটা কোথাও ওই জম্বিদের পেরিয়ে একটা আলোর ইশারা একটা এমন একটা জোনে গিয়ে পড়া যেখানে গধূলি সন্ধ্যের নৃত্য আছে, মানুষের ভালোবাসা সেসব বিজয়ী হয়। শেকড় মানে তো আমরা সবসময় ভাবি যে সেই নিজের শেকড় খুঁজে পাওয়া বা রুটে ফেরার গল্প। কোনোভাবে কি এখানে যেটা আপনি ভালোবাসার কথাটা বারবার বলছেন, মানে আমাদের যে অনুভূতির যে রুটটা যে মূলত ভালোবাসা, সেক্ষেত্রে হিসেবে ব্যবহার করা হয়। অনুভূতিগুলো অনেক হয়ে গেছে এখন, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, কিন্তু এগুলো তো এক্সিস্ট করে, হয়তো তার খোলনলচে পাল্টেছে, অনেক হয়ে গেছে, ডেকাডেন্ট হয়েছে, কিন্তু এগুলো এক্সিস্ট করে। ফলে এই অনুভূতিগুলো নানাভাবে ধরা আর কি, নতুনভাবে আবিষ্কার করা, এটাকে বলবো রেজারেকশন অফ লাভ, ভালোবাসার পুনর্নির্মাণ বা পুনরুজ্জীবন। হ্যালো, আপনারা বুঝতেই পারছেন আমার সঙ্গে যিনি আছেন তিনি দু বাংলায় কেন এখন মোটামুটি তাকে সারা পৃথিবীর যারা বাংলা ভাষার ছবি দেখেন তারা সবাই চেনেন। আমার সঙ্গে আছেন চঞ্চলদা। এবারে একদম কলকাতায় নয়, একদম পশ্চিমবঙ্গে তুমি শেকড়ের খোঁজে। আমরা তো জানি যে বাঙালির শেকড় বাঙালির কাছেই কথা থাকে, তুমি এখানে এসে শেকড়ের খোঁজ আপাতত কতটা করতে পারছো? ছবি যত এগোচ্ছে তত আমরা তো জানি বার্তাদার ছবি, কতটা শেকড়ের খোঁজ চলছে তোমার? শেকড়েরই তো আসলে সন্ধান আমরা সবসময় করি, যে আমাদের প্রত্যেকে আমাদের জন্ম, বেড়ে ওঠা, আমাদের উত্থান, আমরা ম্যাক্সিমাম সময় শেকড়টা ভুলে যাই। তা এই শেকড়টা আসলে ভুলে না গিয়ে প্রতি মুহূর্তে শেকড়ের কথা মনে রাখা উচিত। তা সেই জায়গা থেকে আমার যে গ্রামে জন্ম, আমি যেরকম আমার শেকড়কে ভুলিনি, এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে স্মরণ করি, মনে করি, এবং যতই সামনের দিকে এগোই না কেন আমি সবসময় আমার নজরটা থাকে আমার শেকড়ের দিকে। এখন আমার সবচেয়ে ভালো লাগার জায়গা আমার গ্রাম, যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে আমি বড় হয়েছি। সেই গ্রাম, গাছপালা, ঘরবাড়ি, মেঠো পথ, ধান ক্ষেত এখনো আমাকে মোহিত করে। আমি যখন বছরে 2, 4, 5 বার বাড়িতে যাই, ওই আমি গ্রামে ঢোকার আরো মানে দূর থেকেই আমার সেই পরিচিত আকাশ, পরিচিত বাতাস সবকিছু আমি উপভোগ করতে করতে যাই, আমার খুব ভালো লাগে। তা এই শান্তিনিকেতনে যখন এই শেকড়ের সন্ধানে এলাম, মানে শেকড় আমাদের যে সিনেমার নাম তো শেকড়, তা এখানে এসে যে পরিবেশ আমি পাচ্ছি, যে ঘর বাড়ি পাচ্ছি, যে রাস্তাঘাট পাচ্ছি, ওই আমার গ্রামের কথা মনে পড়ছে। এবং এটা আমার পরিচিত জীবন, পরিচিত ঘর বাড়ি, পরিচিত মানুষজন, খুব ভালো লাগছে। আর একটা জিনিস যেটা আমি যখন প্রথমবার শেকড়ে চঞ্চল চৌধুরী অভিনয় করবেন শুনে আমার যেটা মনে হচ্ছিল যে আমরা অনেক অভিনেতাকে দেখি যে তার হয়তো জীবনযাপন যেটা, আর তিনি যে চরিত্র করছেন আমরা ভাবি যে ওকে এই চরিত্রে কেমন লাগবে। যখন আমরা দেখলাম চঞ্চল চৌধুরী, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখি আমরা জানি তুমি সবসময় ওই গ্রামের ব্যাপারটা তোমার মধ্যে এমনিতেই আছে।
সেই গ্রাউন্ডেড ব্যাপারটায় থেকে এই চরিত্রটা কি আরো একটু বেশি কাছের করে উঠেছে? তোমার নিজের যাপনের সঙ্গে কি খুব কাছের? হ্যাঁ, আমার যাপনের সঙ্গে খুবই কাছের এবং পরিচিত এই চরিত্রগুলো। আমি বললাম তো যে আমার যে গ্রামে জন্ম বা আমার একটা দীর্ঘ সময় কেটেছে আমার গ্রামে, এবং সেখানকার যে মানুষজন, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এইরকম চরিত্রগুলো চোখের সামনে দেখা, এবং সেটা হয়তো অনেক বছর, হয়তো তাদের সঙ্গে আমার কোনো অভিজ্ঞতা নেই চলাফেরার, কিন্তু আমি ফিল করছি, আমার মনে পড়ছে যে হ্যাঁ আমি চিনি এই চরিত্রগুলো, আমার পরিচিত। আর একটা লাস্ট কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি যে চঞ্চল চৌধুরী যদি মানতে চান না যে তিনি স্টার, কিন্তু চঞ্চল চৌধুরী স্টার সেটা আমরা এই উৎসবের মরশুমে বুঝে গেছি যে উৎসবে চঞ্চল চৌধুরী নিজের ভূমিকা অভিনয় করেছেন। সেই জায়গায় স্টার ছাড়া তো হয় না, সেই জায়গা থেকে এসে আবার এরকম একটা মাটির চরিত্র, আর সব থেকে বড় কথা ব্রাত্যতার মতো একজন মানুষ যিনি নাটকের এবং মামুনুর রশিদের কথা ব্রাত্যতা একটু আগে বলছিলেন যে তার বাড়িতে যাতায়াত, সেইটা কি কোনোভাবে ব্রাত্যতার কাজের ধরনটাকে ধরতে সাহায্য করেছে? একদম একদম, পুরোটাই মানে আমার মনে হচ্ছে না যে আমি ব্রাত্যদার সঙ্গে প্রথম কাজ করছি, একদমই না। কারণ ব্রাত্যদার মঞ্চের মানুষ, আমি মঞ্চে কাজ করেছি, এবং মামুন ভাইয়ের কথা বলেছেন ব্রাত্যদা, মামুন ভাই হচ্ছেন আমার গুরু, তার হাতেই আমার অভিনয়ের হাতে খড়ি। তা সবকিছু মিলিয়ে কোন একটা জায়গায় যেন অনেক কিছু মিলে যায়, ভাবনা, চিন্তা, দর্শন এবং অভিনয়ের মানে গতি, প্রকৃতি, এবং আমি কি এই চরিত্র থেকে কি করতে চাচ্ছি। দেখা গেল আমি যেটা করছি ব্রাত্যদা হয়তো ওটাই চাচ্ছেন, বা উনি যেটা বলছেন হয়তো আমি ওটাই ভাবছিলাম। তা এটা মিলেমিশে একাকার হচ্ছে শুধুমাত্র এই কারণে যে আমাদের একটা অন্তমিল আছে। আর একদম লাস্ট প্রশ্ন আমি ব্রাত্যদাকে জিজ্ঞেস করেছি, তার কাউন্টার প্রশ্ন তোমাকে, সেটা হচ্ছে যে দুজন নাটকের মানুষ কখনো কি ব্রাত্যদার নাটকে একবার দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীকে? হয়তো একটা কি দুটো শো হলো। সেই আগ্রহটা তোমার কথা বললেই তো মনে হলো যে হ্যাঁ, এটা তো হতেই পারে। হতে পারে, হ্যাঁ। তাহলে আপনারা দেখুন, হয়তো এর পরে ব্রাত্য বসুর সঙ্গে আবার চঞ্চল চৌধুরীকে এভাবেও দেখা যাবে। আরো অনেক খবর রাখুন, আর কিরকম ভাবে শুটিং চলছে সেটা তো আপনাদের আমরা দেখাবো। উজ্জ্বল রেডি? ওখানে মিনু রেডি? অর্ডার রেডি আছো? গোইং ফর রিহার্সাল, সাইলেন্স অন দ্য ফ্লোর। এই বলে দাও মিনুকে, বল আমি ডাকবো। মিনু, আমি ব্রাত্যদা ডাকবেন তখন বেরিও। রিহার্সাল অ্যান্ড অ্যাকশন। এই মিনু। আচ্ছা, এই যে আমরা শুটিংয়ে এলাম শান্তিনিকেতনকে, এই শান্তিনিকেতনের মতো একটা জায়গায় অনেকদিন পরে বোধ হয় কোনো একটা ছবির শুটিং এন্টায়ারলি কলকাতার বাইরে, কোনো অংশ বোধ হয় কলকাতা না, এই একটা অনেকদিন পর একটা ছবি করছি যেটা এন্টায়ারলি পুরোটাই বাইরে। আমার মনে হয় মহানন্দাটাও বাইরে ছিল, কিন্তু কিছুটা পোর্শন বোধহয় কলকাতায় ছিল, অনেকটি পোর্শন কলকাতায় ছিল, কিন্তু এই প্রথম আমার ছবি যেটা টোটালি বাইরে, মানে আমরা বেনারসে কিছুদিন শুটিং করেছি, আর বাকিটাই পুরো বীরভূম জুড়ে শুটিং হচ্ছে। আর এই যে বাইরে এসে শুটিং করা, তো একটা লজিস্টিক চ্যালেঞ্জ তো থাকে। আর তারপরে আমরা দেখলাম যে এই ছবিতে বেশ কিছু মানে অনবদ্য রকমের লুকস আছে, তো একটা এক্সট্রা সেট আপেরও দরকার। কলকাতার বাইরে এসে যে এরকম একটা শুটিং করা, সেটা নিজের হিসেবে কতটা চ্যালেঞ্জিং? ডেফিনেটলি দেখুন, একটা তো গল্পের ওপর ডিপেন্ড করে, একটা তো গল্পর একটা ডিমান্ড থাকে লোকেশনের। তো আমাদের যে গল্পটা, সেই গল্পটা আপনি হয়তো জানেন, বা আপনারা যখন যারা আমাকে ফলো করেন দেখবেন আমার প্রত্যেকটা ছবি কিন্তু আমরা যে ছবি বাঙালিয়ানার কথা বলি সেরকম ছবি আমরা করি। তো এই ছবিটার গল্পই গ্রাম বাংলার গল্প। তো ডেফিনেটলি আমাকে তো আউটডোর করতে হবে। ডেফিনেটলি একটা আজকের যুগে আমি একটা বড় ল্যান্ডস্কেপ নিয়ে ছবিটা বানাচ্ছি, তো ডেফিনেটলি তার তো একটা এক্সট্রা কস্ট হবেই, বাট ডেফিনেটলি ছবির গল্প অনুযায়ী আমাদেরকে লোকেশন বাঁচতে হয়। আর ব্রাত্যদার সঙ্গে এটা 3 নম্বর ছিল, 3 নম্বর হ্যাট্রিক। মানে এখন তো আমরা দেখছি যে অনেকে যারা আছেন, প্রযোজক যারা রয়েছেন, তারা আবার নাটকও প্রযোজনা করছে। তো বেসিক্যালি তো আমরা ব্রাত্যদাকে নাট্যকার হিসেবে পেয়েছি। তো এরপরে 3 নম্বর ছবির পরে কখনো কি আমরা দেখি যে ফ্রেন্ডস কমিউনিকেশন নাটক প্রযোজনায় আসছে? ডেফিনেটলি, আমরা তো এর আগে একটা করেছিলাম, গার্গী ছিল সেটাতেই, রঙ্গিনী 2018-তে করেছিলাম, যেতে ব্রাত্যদা প্রধান উপদেষ্টা ছিলেন। এবং ডেফিনেটলি আমার যতগুলো ডিরেক্টর আছে বেশিরভাগ ডিরেক্টরই সব রিপিট, মানে এটা ব্রাত্যদার সাথে 3টে, অতনু ঘোষ 4টে করেছে, সৃজিতও 2টো করেছে, অনিকদা 3টে করেছে, তো প্রতিম 2টো করেছে। তো যারাই আমার ছবি করে
তো তাদের আবার মানে সব মানে একটা করেই খুব কমই আছে, মানে যারা মেন স্ট্রিম যারা যারা আমার সাথে কাজ করেছে সবাই 2টো বা 3টে বা 4টে করে ছবি করেছে আমার সাথে। তাহলে মানে বিনয় না রেখে ফ্রেন্ডস কমিউনিকেশনের মানে প্রযোজক হাসান বলতে পারেন যে তিনি ভালো প্রযোজক? না, ভালো খারাপের কথা না, এখন ভালো যদি আপনি কি ভালো কোনটা মানে সিনেমা চলাটা ভালো বলছেন না ভালো গল্প ও মানে আমি অরিজিনাল স্টোরির উপর গল্প সেটার জন্য ভালো বলছেন? জায়গা থেকে আমি বলছি ডেফিনেটলি দেখুন, অল মাই ডিরেক্টরস আর দেয়ার গুড ডিরেক্টর ডেফিনেটলি। আর একটা কাজ করতে করতে তার সাথে কমফোর্টেবল তৈরি হয়ে যায়, তাদেরও একটা কমফোর্টেবল তৈরি হয়ে যায়। এবং বিশেষ করে আমি আমার ডিরেক্টরদের ফুল স্বাধীনতা দিই, কেননা আমার মনে হয় তারা ওদের কাজটা আমার চেয়ে বেশি ওরা জানে বলেই ওরা ছবির ডিরেকশনটা দিচ্ছে। তো ডেফিনেটলি একটা কমফর্ট লেভেল তৈরি হয়ে যায়, আমার শুধু নয় ওদেরও আমার সাথে তৈরি হয়ে যায়। আচ্ছা, আজকে আমি এখানে একটা ঘুরতে আপনার লুকস দেখে একজনকে বলতে শুনলাম যে তুমি অভিনয়ও করতে পারি, তো এখন প্রস্তাব একটা অনেক প্রযোজক তো করেন, তো না সেই যদি কোনো আমার ডিরেক্টর মনে করে যে আমাকে দ্বারা অভিনয় হবে তাহলে করবো। না না, এই উজ্জ্বল কাছে এলে তুলবে, তুমি এসো, তোমার সাথে দেখাও, তুমি ফিক্স থাক। না ভেতর থেকে এসো। বুঝতেই পারছেন যে আমরা একটা কোনোরকম জায়গায় বসে আছি, আমার সঙ্গে একজন বৃদ্ধ মানুষ। এবার শান্তিনিকেতনে এসেছি শুটিং কভার করতে, ব্রাত্য বসুর নতুন ছবি শেকড়, সবটা আপনারা শুনে নিয়েছেন। নতুন যে তথ্য, আমি শান্তিনিকেতনে এসে প্রথমবার প্রতারণার শিকার। কারণ আমি একজন অভিনেতাকে খুঁজতে তার মেকআপ ভ্যানে ঢোকবার পর তিনি আমাকে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছিলেন, বললেন যে তিনি উল্টো ঘরে আছেন। সেই ভদ্রলোক আমার পাশে বসে আছেন। আপনারা চিনতে নিশ্চয়ই পাচ্ছেন, কারণ চিনতে পাচ্ছেন নিশ্চয়ই বলছি কারণ এখন অনেকেই যেটা করেন বড় করে ছবি দেখে খুব ফুটিয়ে নাটিয়ে এখন ফেসবুকে লিখে দেন যে তারা কাকে দেখছেন, তারা হয়তো এইভাবে চিনে যাবেন। আমি পারিনি, বিশ্বাস করুন। আমার সঙ্গে আছেন লোকনাথ দে। লোকনাথ দা সম্পর্কে আমরা যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে যে সেটে বেশ কিছু জিনিসই দরকার হয়, যেমন একজন পরিচালক দরকার হয়, একজন সিনেমাটোগ্রাফারের দরকার হয়, এরকম বেশ কিছু জিনিস থাকে। তার সঙ্গে একজন লোকনাথ দেখে দরকার হয়, কারণ বাংলা সিনেমা, বাংলা ওয়েব সিরিজ সব জায়গায় লোকনাথ দে কমন একজন ফ্যাক্টর। কিন্তু এই যে লোকদা, আমি যে তোমাকে চিনতে পারছিলাম না, তুমি আমাকে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছিলে, এই যে লুকটা আমরা সোমনাথদার সঙ্গেও কথা বললাম, এটার একটা ম্যাজিক্যাল ব্যাপার সোমনাথদা ক্রিয়েট করে। অনেকক্ষণ লেগেছে এবং এই যে চরিত্রটার সঙ্গে এই লুকটা কতটা প্রয়োজন, মানে আমি বলছি যে যখন একটা চরিত্র তুমি পড়বার পরে লুকটা কি সেই চরিত্রের মধ্যে ঢোকার একটা মানে এন্ট্রি পথ হয় অনেক সময়? ভীষণভাবে হয়, মানে আমার ক্ষেত্রে তো হয়, মানে সেটাই কথা হচ্ছিল যে আমার সোমনাথদার মেকআপের পর বা যখন চরিত্রটা শুনছি, তার বয়স, তার পারিপার্শ্বিক অবস্থান, তার জীবন, সেটাতে একটা আমরা ইনপুটস পাই। তারপর এটা সেকেন্ড থটে আসে যে একজন মেকআপ করবে। সোমনাথদার সঙ্গে আমার একটা নির্দীর্ঘ কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে যে এইভাবে যাচ্ছি। তারপর যখন লুক সেটটা হয় তখন আসলে তারপর আরেকটা লেয়ার চাপে আনে, মানে ও যখন এই মুখটা সাজিয়ে দেয় তখন আমি ভাবি তাহলে আমি কীভাবে দাঁড়াবো, কীভাবে কথা বলবো, তার একটা বয়ান তৈরি হয়। ফলে সেইটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ফলে চরিত্র নির্মাণের পূর্ণতা পায় ওইখানে গেলে একটা, তারপর তো সেটে গেলে আবার আরেক রকম হয়তো লেয়ার তৈরি হয়। ফলে এই মানে মেইন লেয়ারটাই লুক সেটের পরেই হয়, মানে একদম ফাইনালি আমি কীভাবে অ্যাপ্রোচ করবো ক্যারেক্টারটায়। মানে আমি বলছি তার ফিলোসফিক্যাল জার্নি, যে টেক্সটের সঙ্গে যে জার্নি, সেটার সঙ্গে এই আউটার লুকের যে জার্নি, সেইটা ওই মিলেমিশে তখনই একটা সেট তৈরি করে আর কি, সেইটা। আর এই যে একটা যে তৈরি হয়েছে, এবং আমরা ব্রাত্যদার সঙ্গে কথা বলছিলাম, যেটা কথা বলে জানলাম যে ব্রাত্যদা তো দুটো গল্পকে এক জায়গায় নিয়ে এসেছে, কিন্তু চরিত্রগুলো কিছু চরিত্র হয়তো ঢুকেছে, কিন্তু তোমার যে চরিত্রটা যেটুকু আমি বুঝলাম যে সেটা একদম গল্পে থাকা চরিত্র। এই যে যখন একটা গল্প পড়ো বা একটা টেক্সটকে আমরা ফলো করি, সেইখানে এমন কিছু চরিত্র হয়তো নেই, কিন্তু গল্পের প্রয়োজনে দুটো গল্পকে জুড়তে গিয়ে সেই চরিত্রটা যখন ঢোকে, তখন ফার্স্ট টাইম পড়ার সময় যে অ্যাপ্রোচটা তৈরি হয় সেটা কি পাল্টে যায়? কিছুটা পাল্টে যায়, কিন্তু খুব ইন্টারেস্টিংলি একটা বলতে হয় যে ব্রাত্যদা আমাদের এই ছোটো দুটো গল্পের নাম কখনো বলে, ফলত আমরা টেক্সটকে ফলো করেছি, মানে এখনও জানতে চাইনি বা বলতেও চাইনি, বা গল্পগুলো পড়ার দরকার নেই, এটা ব্রাত্যদা করেছে। আমরা জানি যে এই গল্পটা মানে তোমার কাছে স্ক্রিপ্টটা বাইরে,
স্ক্রিপ্টটা তখন হ্যাঁ, কারণ ওগুলোর মাথার মধ্যে ঢোকাতে চাইনি, কারণ ওরা ওই যে একটা ইউনিক অ্যাপ্রোচ রয়েছে ওটার মধ্যে, ওটার সঙ্গে ওই গল্পের ওই পার্সপেক্টিভগুলো না আনাই ভালো বলে আমার মনে হয়। মানে যেটা এটা একটা মৌলিক টেক্সট হিসেবে আমি দেখছি, ফলত গল্পগুলো সম্পর্কে বলেনি, কিন্তু মানে কোন দুটো গল্প বা কিন্তু এইটা নিয়ে একটা নতুন গল্প তৈরি হচ্ছে, যেহেতু দুটো ট্র্যাক তৈরি হয়েছে, দুটো গল্পের দুটো ট্র্যাক তৈরি হয়েছে, দ্রব্যময়ী কথার একটা ট্র্যাক হয়েছে, এটার একটা ট্র্যাক হয়েছে, কিন্তু ওটার প্রয়োজনে টেক্সটের প্রয়োজনে যে কাটা হয়েছে, জোড়া হয়েছে, সেগুলো খুব এখানে ইন্টারেস্টিংলি করা আছে। মানে ছবিটার মধ্যে, ছবিটা টোটালিটির দিক থেকে দেখলে দেখা যাবে যে এটা একটা মায়াময় একটা গল্প বলছে, এটা মানে পুরো গল্পটা জুড়ে একটা মায়া রয়েছে, সেই দুটো গল্পকে লিঙ্ক করা হয়েছে। কিন্তু এর মধ্যেও ধরো পলিটিক্যাল সিচুয়েশন আছে, ইনার পলিটিক্স আছে, ফ্যামিলি পলিটিক্স আছে, সবই আছে, কিন্তু তার মধ্যে একটা মায়া জড়ানো আছে, যে কারণে এই শিকড় কথাটা বলা হচ্ছে, যে শিকড় সবই যেন ভেতরে ভেতরে গভীরে গভীরে ঢুকে আছে। সেরকমই আমার চরিত্রটা ওই রকমই একজন লোক যে ছুঁয়ে ছুঁয়ে থাকে ওই সময়টা। আর যখন তুমি এটাকে একদম একটা ইউনিক গল্প হিসেবে ট্রিট করছো, সেই জায়গায় যে মেইন টেক্সটটা, যেহেতু আমি বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িত, তাই একটা ক্লাসিকের জায়গা তো এসেই যাচ্ছে। সেই ক্লাসিকের জায়গা থেকে যখন তুমি সেটাকে না দেখে একদম ইউনিক একটা গল্প হিসেবে দেখছো, তখন তোমার তাহলে ক্যারেক্টারটা রেফারেন্স পয়েন্ট কি হচ্ছে? গল্পটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড পড়া হয়েছে, কম পয়সা পরিবার অনেকদিন আগে পড়েছি, সেগুলো তো যখন এটা করছি একটা কীভাবে বলতো, মানে বিভূতিভূষণের রেফারেন্সটা এখানে আমি বলছি যে এটা পরিবেশ তৈরি করার জন্য রাখা হয়েছে, কিন্তু যখন আমি এই ছবিটাকে অ্যাপ্রোচ করবো তখন আমার এইটার প্রতি অথেন্টিসিটিটা রাখতে হবে। সেই হিসাবে ওইটাকে ভার দিলে না এইটা হয়তো কোথাও ডাইলুট হতে পারে, মানে আমি ওইটার ভারটা এখানে রাখতে চাই এই চরিত্রের ক্ষেত্রে, তাহলে অনেক ডাইভার্ট হয়ে যেতে পারতো আমার গল্পের অভিমুখ যেদিকে, সেখান থেকে হয়তো আমি ডাইভার্ট হয়ে যেতে পারতাম। আর যেহেতু তোমরা দুজনেই নাটকের মানুষ এবং ব্রাত্যদার সঙ্গে ব্রাত্যদার নাটক অনেকটাই তোমার করার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে যেটা হয় চেনা প্লেয়ারকে টিমে পেলে তো তাকে নিয়ে ইচ্ছা মতো খেলতে চান যে কোনো ক্যাপ্টেন, ব্রাত্যদা নিশ্চয়ই সেই চেষ্টাটা করেন, এবং সেক্ষেত্রে তোমার এই যে একটা চরিত্র পাওয়া, তারপরে তুমি এটাকে কতটা ইম্প্রোভাইজ করতে পারো, কারণ এখন অনেক অভিনেতারা কিন্তু বলেন যে আমরা একদম ডিরেক্টর যা বলেন করি, ইম্প্রোভাইজ করার চেষ্টা করি, কিন্তু যেহেতু তুমি একদম অন্যরকম ব্রাত্য বসুকে দেখেও অভ্যস্ত, তুমি কি ইম্প্রোভাইজ করো? হ্যাঁ, তো ব্রাত্যদার সঙ্গে কী করে চরিত্র করবো এখনো কথা হয়নি, এতগুলো শর্ট দিয়ে এলাম, গতকাল আছে কীভাবে করতে হবে এখন বলেনি। ব্রাত্যদা খুব এই লিবার্টিটা আমি পাই এখানে, যে হুব্বা করার সময় তো স্ক্রিপ্টই দেয়নি, উইদাউট স্ক্রিপ্ট পুরো হুব্বা ছবিটা করেছি, এখানে সৌভাগ্যবশত স্ক্রিপ্টটা দিয়েছে, কিন্তু কিভাবে করতে হবে কিচ্ছু না। যদি কখনো সেটে মনে হয় এইটা একটু এভাবে বলে আমিও আলাদা শর্টগুলো দেখছিলাম অন্যান্যদের, সেইটুকু ইনপুটস আর কিছু নয়, মানে ফুল লিবার্টি নিয়ে। কারণ পার্থদা এর আগে আমাদের সঙ্গে ছবি হুব্বা করার সময় বলেছিল যে আমি যে অ্যাক্টারদের নিয়েছি তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আমার ভরসা আছে, শুধু একটা আমার উপর ভরসা লাগলে আমার যেটুকু কাজ সেটুকু হয়ে যাবে। ফলে এই কনফিডেন্সটা ব্রাত্যদার মানে ক্যারেক্টার নির্বাচনের ক্ষেত্রে বা অ্যাক্টার নির্বাচনের ক্ষেত্রে কাজ করে বলে মনে হয়, আর আমাদের সঙ্গে ওই কমফোর্ট জোনটা ভীষণভাবেই আছে। আর যেহেতু হুব্বাতে মোশাররফদা এবং এখানে চঞ্চলদা দুজনেই বাংলাদেশের নাটকের মঞ্চে খুবই জনপ্রিয় দুজন অভিনেতা, আর এখানে নাটকের মঞ্চের অভিনেতাদের কথা বলতে গেলে ব্রাত্যদা তোমাদের নাম ছাড়া কথা বলা মুশকিল, সেই জায়গায় দুটো বাংলা ভাষা বলা দুটো দেশ, সেই দুটো দেশের যে নাটকের অভিনেতাদের যে ভেতরের যে চরিত্রের প্রস্তুতি কতটা আলাদা মনে হয়েছে না আলটিমেটলি সবটা কি এক? মানে চঞ্চলদার সঙ্গে কালকেই আমার সিন শুরু হলো, আজকে অনেকগুলো সিন পরপর মানে যেটা আড্ডা বলে সেটা শুরু হবে হয়তো আজকে রাত্রে বা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে। মোশাররফদের সময় একটা দীর্ঘ সময় কাটিয়েছিলাম ওই সময়, মানে চরিত্রের প্রসেসটা নির্মাণ করার প্রসেসটা মোরালেস সমানই মনে হয়, কারণ একটা তো ব্যাপারে কিন্তু সবার একটা ইউনিক প্রসেস থাকে, সেটা তো আর কেউ হয়তো শেয়ার করে না বা করে না। তা ওভারঅল দেখলাম যে চরিত্রের প্রতি যে অ্যাপ্রোচটা সেইটা সমান, কারণ আমরা যখন স্পিড করছি সবাই মিলে, মানে আমি আর চঞ্চলদা বা আগের দিন সীমাদিকে দেখলাম, সীমাদির সঙ্গে আজকে সকালেও খুব ইন্টারেস্টিং কথা হলো যে কোন সংলাপ বেশি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। যেমন আগের দিন শটেই আমার সঙ্গে একটা খুব ক্লাইম্যাক্স ছিল যে একটা সংলাপ ছিল, সীমাদি বললো ওটা যদি না বলি, ব্রাত্যদাকে বললো, ব্রাত্যদা বললো ঠিক আছে তাহলে, আমি চাইছিলাম বলতে, সীমাদি তার যুগ লজিকটা দিল, ব্রাত্যদা সেটা অ্যাকসেপ্ট করলো। ফলে এইগুলো তো আমরা সবসময় করি, যে একটা কথা বললাম আজকে সিনে কতগুলো কথা এক্সট্রা বললাম, হয়তো রাত্র যতক্ষণ না ওটাকে কাট বলছে ততক্ষণ তো ঠিকই চলছে। বেরিয়ে যাও। হ্যাঁ, এই হচ্ছে শট। একটু আগে আপনারা যেটা দেখলেন যে আমরা শুটিং ঘুরে দেখালাম, আর শুটিং
যে ছবির শুটিংয়ে আমরা এসেছি শেখর ব্রাত্য বসুর ছবি, আর তার যিনি মেকআপ আর্টিস্ট কথাটা তার সঙ্গে একদম বাস্তবভাবেই যায়। সোমনাথ কুণ্ডু, তিনি ইতিমধ্যে জাতীয় পুরস্কার পেয়েছেন, এবং সোমনাথ দার সঙ্গে যখনই আমরা দেখি কোনো একজন ভালো অভিনেতা যিনি মেকআপে সময় দিতে চান, তিনি আসেন, সোমনাথ দা ম্যাজিক তৈরি করেন। এখানে সোমনাথ দা ম্যাজিক তৈরি করে এইরকম একটা মেকআপ কি করে এইরকম একটা জায়গাতে এসে এই গরমের মধ্যে কি করে করে দিল? বিষয়টা কিছুই না, দেখো আমরা বাংলা ফিল্ম করি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি, মানে ওয়েদারের কথা বলছি, গরম আর কি, তো এর মধ্যে আমাদের ছবি করতে হয় এবং আমরা করব। এটাই আমাদের চ্যালেঞ্জ, যে একটা গরমের মধ্যে একটা ভালো মেকআপকে বাঁচিয়ে রাখা, এবং তার সাথে শুধু আমি মেকআপ করছি তা না, আমার যিনি অ্যাক্টর তিনি যেভাবে কোঅপারেশন করছেন সেই কোঅপারেশনটা অত্যন্ত জরুরি, এবং সেইটার জন্য আমার যার মুখে মেকআপ করতে পারছি বা সুযোগ পাচ্ছি, লোকনাথ দা অসাধারণ কোঅপারেটিভ একজন মানুষ। ওনার কোঅপারেশন নাহলে মেকআপটা সম্ভব ছিল না, কারণ ইটস নট আ ম্যাটার অফ জোক, বিকজ অফ পুরো মুখটাকে আটকানো এবং পুরো এই মেকআপটাকে ফিক্স করা এবং এটাকে ধরে রাখা এবং ক্যারি করা। আমার দেখো এটা ব্রেড অ্যান্ড বাটার, আমি চিরকালই বলে এসেছি যে এটা আমাকে ভালো করে করতে হবে এবং মার্কেটে টিকে থাকতে হবে, এবং এখান থেকে একটুখানি বম্বে বা আদার্স দিকে কাজের সুযোগও পেতে হবে কাজ দেখিয়ে। আমি কাউকে বলতে পারবো না যে আমাকে সুযোগ দাও বা এই করো। তো এই ভালো কাজ পাওয়ার জন্যই ভালো কাজ করাটা আর কি, মানে আরো যাতে সুযোগ আসে বা আরো যাতে ইয়ে করা, তো এইরকম ছবিগুলোই কিন্তু আমাদেরকে সুযোগ করে দেয়। এর জন্য থ্যাঙ্কস টু আমার প্রডিউসার স্যার হাসান স্যার, প্রবাল দা, এবং আমার ডিরেক্টর ব্রাত্য দা, তারা আমাকে চিন্তা করেছেন এই কাজটাকে নেওয়ার জন্য। তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তার সাথে কৃতজ্ঞ হচ্ছে আমার আর্টিস্টের কাছে। তিনি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, দেখো আমি মেকআপটা করে দিলাম, কিন্তু তিনি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো বিষয়টা, যে এই যে বয়সটা এনে দেওয়া, এইটা। আর আমি স্ক্রিপ্ট পড়ি, তুমি জানো যে স্ক্রিপ্ট না পড়লে তো আমি স্ক্রিপ্ট পড়লে একটা চেহারা দেখতে পাই। আর আমার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখানকার লোকগুলোর সাথে যাতে এই লোকটাকে লোকে গুলিয়ে ফেলতে পারে, মানে এখানে যে আমি যে গ্রাম্য পরিবেশের কারণে এটা একটা গল্পটা গ্রাম্য পরিবেশ, গ্রামের গল্প। হ্যাঁ, সো আমার ফার্স্ট চিন্তা হচ্ছে, আমি এখানে এসে কিছু লোক দেখেছিলাম যে যাদের স্কিন টোনটা এবং তাদের যে অয়েলি যে একটা ব্যাপার, একদম যে নো কেয়ার লুকটা আর কি, মানে একদম খুব ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছে, যাতে এদের সাথে আমি মিলিয়ে দিতে পারি। তো সেটা হয়ে গেছে এবং সেটাই আর কি। আর এই যে এই ছবিতেও আমরা চঞ্চলদাকে পাচ্ছি, এবং চঞ্চলদার সঙ্গে এর আগের ছবিতে তুমি একটা ম্যাজিক তৈরি করেছিলে, সেটা তো মানে সর্বজন বিদিত। ওই ছবির পদাতিকের ওই রকম একটা মেকআপ, যেখানে চঞ্চলদাকে একদম অনেকে অনেক জায়গায়, তুমি নিজেও জানো যে অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে মৃণাল সেনের ছবি দিতে গিয়ে লোকে চঞ্চলদার ছবি দিয়ে দিয়েছে, সেরকম একটা জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে এই ছবির চঞ্চলদার সেরকম ভাবে মেকআপ নেই। না, এখানে যেটা আছে চঞ্চলদার যে নিজস্ব যে গ্ল্যামটাকে সেটাকে আরো ডিগ্ল্যাম করা হয়েছে, বিকজ অফ এখানকার তুমি সেটটা দেখলে বুঝতে পারছো, নট অনলি মেকআপের সাথে সেটেরও একটা বড় ভূমিকা আছে, মানে স্টোরি ওয়াইজ। তো একটা খুব নিডি পরিবার, একটা বড় বাড়ি ছিল ভেঙে গেছে বা এটা নিচের দিকে থাকে কোনো কারণে, এরকম একটা খুব একটা ছোট পরিমাণে ঘর। তো মেকআপের স্কিন টোন এবং হেয়ারের যে স্টাইল, তার সাথে জামা কাপড় সবও কিন্তু সেরকমই হওয়া উচিত। তো আমরা সেটাকে ফলো করেছি অ্যাকর্ডিং টু আওয়ার স্ক্রিপ্ট। আর এই মেকআপটা তোমার লোকাদার যে মেকআপ আমরা দেখলাম, এটা করতে কতক্ষণ টাইম লাগছে? এটা করতে অ্যাকচুয়ালি দেখো, এমনি আমি নিট টাইম 1.5 ঘন্টার মধ্যেই মানে ফার্স্ট কাজ করার চেষ্টা করছি, বিকজ অফ শুধু লোকনাথ দানা, এর সাথে সীমাদিও ছিলেন, সীমা বিশ্বাস। তো সীমাদিরও প্রস্থেটিক করা হয়েছে। ওনার এজটা যেরকম এজ, আমাদের স্ক্রিপ্টের এজেতেও কিন্তু সেটা থেকে ওনার এজ অনেক বেশি ইয়াঙ্গার। তো আমি সেটা নিয়েও আছে যে উনি বা ব্রাত্যদা প্রথমে হয়তো চাইছিলেন না ওটা করতে। তো আমি বলেছিলাম যে এইরকম গেট আপটা না করলে এই ছবিটা মিল হবে না, মানে যদি যে গেট আপটা আমরা করেছি। তো আমি সীমাদিকে বললাম যে আমি আগে করে দেখাই, আপনি দেখুন, যদি মনে হয় যে আপনার ঠিক ম্যাচ করছে না বা আপনারও ভাবনার মধ্যে মিলছে না, তখন আমি ঘুরিয়ে দেবো। তো দেন আমি ওনাকে রেফারেন্স দেখাই, আমারই অন্য কাজের একটা রেফারেন্স দেখাই, ইন্দুবালা ভাতের হোটেল। তাতে আমি যে শুভশ্রীকে যে ধরনের বয়স্কটা করেছিলাম, আমি ওই হেড প্রস্থেটিক যেটা পুরো এবং কপালের পোর্শনগুলো আমি ওগুলো করে দেখালাম ওনাকে। আমি বললাম যে দিদি লুক সেটের দিন, যে দিদি আপনি দেখুন, যদি আপনার না মনে হয় যে আপনার ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে না, তখন আমি ঘুরিয়ে দেবো বা যেটা হবে। তো করার পর উনি চোখ বন্ধ করেছিলেন, ওনাকে মানে আমার নমস্যকে চুপ করে উনি বসেছিলেন। মানে একজন মেকআপ আর্টিস্ট এটাই চায় যে তার ক্যানভাস, মানে আমরা যখন ছবি আঁকি ক্যানভাসটা তো নড়লে সেই ছবিটা ভালো আঁকা যায় না। তো এইখানকার ক্যানভাস, মানে আমি যে দুজন ক্যানভাসকে পেয়েছি আমার হাতে,
সেই দুজনেই মানে চুপ করে বসে থাকা ব্যক্তি, মানে লাইভ ক্যানভাস অ্যাকচুয়ালি। যেহেতু তার মুখে ছবিটা আঁকছি সেই জন্য ক্যানভাসই বলছি। এবং মানে এমন চুপ করে এবং চোখ বন্ধ করে উনি বসে থাকতেন, এবং মেকআপটা দেখার পর উনি বললেন যে সোমনাথ দা, আমি রিয়েলি কল্পনা করতে পারিনি দিস ইজ মাই ক্যারেক্টার। এবং আমার ব্রাত্যদা, আমার ডিরেক্টর, তিনিও কিন্তু এক কথাতে বললেন যে আমার দ্রবময় বই থেকে উঠে এসছে। এইটা আমার মানে এই যে কথাটা আমার ডিরেক্টর আমাকে বলছেন যে আমার দ্রবময় বই থেকে উঠে এসছে, ইট ইজ অবশ্যই একটা ইট ইজ মাই মানে, আর এটাই আমার পাওনা আর কি। ছোট্ট কথা জিজ্ঞেস করে শেষ করবো, সেটা হচ্ছে যে আমরা যে সেটটা এসেছি সেটা যেটা দেখলাম যে যেখানে মেকআপ ভ্যানটা রয়েছে সেখান থেকে শুটিং এর জায়গাটা বেশ কিছুটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে। এই যে এমনিতে আমরা জানি যে এখানে অনেক কম টাকায় মেকআপ করতে হয় বা এটা হয়, যেটা এই যে রাস্তাটা এবং যথেষ্ট হিউমিড ওয়েদার, গরম আছে, তুমি এক্সট্রা কিছু প্রিকশন তোমায় নিতে হবে? এক্সট্রা প্রিকশন বলতে দেখো, থ্যাঙ্কস টু মাই প্রোডাকশন টিম, ওরা প্রত্যেকেই একটা দুটো টোটোর ব্যবস্থা রেখেছে যাতে আরো হেঁটে না আসতে হয়, কারণ হেঁটে আসতে হলে ওরা মানে বডি আর্টিস্টের আরো গরম হবে, মেকআপ খুলে যাবে। এরা যতটা এই রাস্তাটা তাও খুব কম, এর থেকেও লেন্থ বড় রাস্তাতে আরো আমরা শুট করে এসেছি, যেটা আরো ভেতরে। পুরো প্রোডাকশন টিম চেষ্টা করছে যে সাপোর্ট দিতে, এবং আমরা সত্যিকারের সাপোর্টটা পাচ্ছি। এবার এখানে আসার পর সাথে সাথে বরফ প্যাড দিয়ে মানে ঘামটাকে শুকিয়ে দিয়ে একটু কুল করে দেওয়া বডিটাকে, তাহলেই কিন্তু মোটামুটি থাকছে। তারপর তো দেখা যাক মানে দাঁড়ায় কি দাঁড়ায়, আশা করি ভালোই দাঁড়াবে। বেশ, আমরাও আশাই করছি যে ছবিও ভালো দাঁড়াবে আর মেকআপ তো ভালো দাঁড়িয়েই গেতে পারবে। ছবি খুব ভালো ছবি, মিষ্টি ছবি, অসাধারণ ছবি, যে কারণে এই ছবিটা মানে অন্য আরো দুটো অফার ছিল কিন্তু মানে যে কোনো এটা করা আর কি। এবং সীমা বিশ্বাস এবং লোকনাথ দা এদের সাথে, এবং চঞ্চল দা, ইজ মাই ফেভারিট ওয়ান। বাংলাদেশের যে দুজন না, আমি অ্যাকচুয়ালি সাকিবের সাথেও কাজ করেছি, মোশাররফ করিমের সাথেও করেছি। এদের প্রত্যেকের মধ্যে দেখো প্রত্যেকেরই ফেভারিট থাকে, প্রত্যেকেই ফেভারিট, কিন্তু মোশাররফ করিম অ্যান্ড চঞ্চল চৌধুরী ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রম দ্য বাংলাদেশ। সো মানে এদের সাথে কাজ করবো ভেবেই কিন্তু আমি আদার্স আমার অন্য প্রজেক্ট ছিল সেটা ছেড়ে এখানেই করি। আর যারা আপনারা দেখছেন তারা এটা জেনে রাখবেন যে এই যে বাংলাদেশের কথা হলো, কলকাতার কথা হলো, আর একটা ছোট্ট মুম্বাইয়ের কথা, আপনারা এখন সবাই ওটিটি দেখেন, এটা জানবেন যে মুম্বাইতে যাকে নিয়ে সব থেকে আলোচনা, জয়দীপ আহলাওয়াত, তিনি কিন্তু সোমনাথদার মেকআপের খুব ভক্ত, কারণ জয়দীপ আহলাওয়াতের একটি মেকআপ সোমনাথদা অনবদ্য করেছিলেন। জানে যা জয়দীপ, থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন, শুটিং সম্পর্কে আরো অনেক খোঁজ রাখবার জন্য নজর রাখুন পোস্ট এডিটে।